আসসালামু আলাইকুম বন্ধুরা। পাইথনের আজকে তৃতীয় দিনে আমরা আলোচনা করব পাইথন ভেরিয়েবল নিয়ে। তো প্রথমে একটু জানার চেষ্টা করি যে আসলে ভেরিয়েবল কি। তো ভেরিয়েবল হলো প্রোগ্রামিং ভাষায় এমন একটি স্থান যেখানে ডেটা বা মান সংরক্ষণ করা হয়। ভেরিয়েবলগুলোকে ব্যবহার করে আমরা প্রোগ্রামের ডেটা সংরক্ষণ, প্রসেস এবং পরিবর্তন করতে পারি। ধরুন একটি স্কুল ম্যানেজমেন্ট সিস্টেম তৈরি করছেন, সেখানে শিক্ষার্থীদের তথ্য সংরক্ষণ করতে হবে। এই ক্ষেত্রে শিক্ষার্থীর বয়স, নাম, রোল নাম্বার ইত্যাদি সংরক্ষণ করার জন্য ভেরিয়েবল ব্যবহার করা যায়। আমরা যদি আরেকটু সহজভাবে বলি যে আপনার ভেরিয়েবলটি কাজ করে হচ্ছে একটি কন্টেইনারের মতো বা একটি পাত্রের মতো। যেমন আপনি যদি একটু চিন্তা করেন যে আপনি একটা গ্লাস নিলেন, সেই গ্লাসটাতে কি রাখবেন? আপনি নরমালি আমরা একটা গ্লাসে পানি রাখি। তো সেই যে গ্লাস, সেই গ্লাসটা হচ্ছে আপনার ভেরিয়েবল নেম বা ভেরিয়েবল, এবং সেই ভ্যালুটা হচ্ছে আমাদের কিন্তু পানি। তো আমরা যদি অন্য আরো অনেক বাস্তব ভিত্তিক উদাহরণ যদি দেখি, যে আমরা একটা কার্টুন বা বক্স হচ্ছে চিন্তা করি, বক্সের ভিতরে কোনো কিছু রাখলাম, ফল রাখলাম। তো সেই ক্ষেত্রে আপনার হচ্ছে বক্সটা কিন্তু ভেরিয়েবল, এবং আপনার বক্সের ভিতরে যে ভ্যালুটা সেইটা কিন্তু আপনার ভেরিয়েবলের ভ্যালু। তো আমরা কিন্তু ভেরিয়েবল নেমটাকে পরিবর্তন করতে পারি না, ভেরিয়েবল ভ্যালুটাকে কিন্তু পরিবর্তন করতে পারি। যেমন ধরুন হচ্ছে আমরা বক্সের ভিতরে প্রথমে আপেল রাখলাম, পরবর্তীতে সেই বক্সটাকে খালি করে আমরা কিন্তু কমলা রাখতে পারি। অর্থাৎ ভেরিয়েবলটাই হচ্ছে পরিবর্তনশীল, কিন্তু ভেরিয়েবলের নামটা কিন্তু পরিবর্তনশীল না। তো পাইথন ভেরিয়েবল লেখার সিনট্যাক্সটা হচ্ছে আপনার প্রথমে আপনার ভেরিয়েবল নাম দিতে হবে। সেখানে হচ্ছে আমি নেম নামে একটা কি করছি, ভেরিয়েবলের নাম দিছি। তারপরে একটা ইকুয়াল সিম্বল দিতে হবে, যেটি হচ্ছে প্রোগ্রামিং এর ভাষায় বলা হয় অ্যাসাইনমেন্ট অপারেটর, বা এটিকে আমরা বলতে পারি মান রাখার যন্ত্র। তো তারপরে হচ্ছে আমাদের যে জিনিসটা থাকবে সেটা হচ্ছে ভেরিয়েবলের ভ্যালু বা মান। তো এখন আমরা ৩ টা ভেরিয়েবল ডিক্লেয়ার করছি, দেখেন এজ এবং হচ্ছে মার্কস। তো মার্কসের ভিতরে আমরা হচ্ছে একটা লিস্ট টাইপের ভেরিয়েবল ডাটা টাইপ ব্যবহার করছি। ডাটা টাইপ নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব। তো এই ক্ষেত্রে দেখেন যে ভেরিয়েবলের মানগুলো হচ্ছে আপনার ডেটা টাইপ। অর্থাৎ আপনি হচ্ছে ভেরিয়েবলের ভ্যালু হিসেবে মান হিসেবে যেটি রাখবেন সেটি হচ্ছে আপনার ভেরিয়েবলের ডাটা টাইপ, এবং আপনি হচ্ছে ভেরিয়েবলের নেম হচ্ছে আপনি একটা নাম ডিক্লেয়ার করবেন। পরবর্তীতে আপনি কি ধরে আপনি কাজ করবেন। এখন আমি যদি একটা জায়গায় যদি ২০ ব্যবহার করি, তাহলে আমার কিন্তু সব জায়গায় কনস্ট্যান্ট ২০ ব্যবহার করতে হবে যদি আমি ভেরিয়েবল নাম না ব্যবহার করি। আর আমি যদি এসটা ব্যবহার করি রেফারেন্স হিসেবে, আমি আমার প্রোগ্রামের যে কোনো জায়গায় আমি যদি এসটাকে কল করি, তাহলে কিন্তু আমার 20 চলে আসবে। এবং আমি যদি এই এজের ভ্যালু 20-র মান যদি আমি চেঞ্জ করে 30 দিয়ে দেই, তাহলে আমরা হচ্ছে এই যে রেফারেন্স হিসেবে এসটা যে জায়গায় আমরা ব্যবহার করছি, সব জায়গার মান কিন্তু অটোমেটিকলি সে 30 নিয়ে কাজ করবে। তো এটা হচ্ছে ভেরিয়েবল ব্যবহার করার বড় একটা অ্যাডভান্টেজ। তো এখন দেখেন যে আমরা ভেরিয়েবলের যে নামটা লিখবো, সেই নাম লেখার মধ্যে বেশ কিছু নিয়ম কানুন আছে। তো আমাদের সেই নিয়ম কানুন ফলো করেই হচ্ছে আমাদের ভেরিয়েবলের নামটি লিখতে হবে। অন্যথায় আমরা যদি ভেরিয়েবলের নাম এই নিয়মের বাইরে যদি লিখি, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের ভেরিয়েবল নেমের জন্য একটা ইরর আসবে। তো ভেরিয়েবল নেম লেখার প্রথম যদি আমি রুলটা বলি, সেটা হচ্ছে ভেরিয়েবলের নাম অবশ্যই বর্ণ বা আন্ডারস্কোর দিয়ে শুরু করতে হবে। তো আমরা যদি এই ভ্যালিড ভেরিয়েবলের কথা দেখেন চিন্তা করি, প্রথমে আমরা কি বর্ণ বা একটি লেটার দিয়ে কিন্তু শুরু করছি, এবং এর মান রাখছি হচ্ছে আমরা ইকুয়াল সিম্বল বা অ্যাসাইনমেন্ট অপারেটর দিয়ে রাকিব মানটা আমি রাখছি। তো রাকিব এটা হচ্ছে একটা ডাটা টাইপ, এবং হচ্ছে আমি যে ভেরিয়েবলের নামটা ডিক্লেয়ার করছি এটা আমার কি নামটা লেখা ঠিক আছে। কারণ কি, এখানে তারা বলেই দিছে যে আপনার লেটার বা আন্ডার স্কোর দিয়ে শুরু হবে, আমরা লেটার দিয়ে শুরু করছি। তো পরে ভেরিয়েবলটা আমরা কি করছি, আন্ডার স্কোর দিয়ে শুরু করছি, তাহলে আমাদের আর কোনো সমস্যা হওয়ার কথা না। কিন্তু ইনভ্যালিড ভেরিয়েবল হচ্ছে আপনার নামের শুরুতে কিন্তু অক্ষর ব্যবহার করতে পারবেন না, বা কোনো স্পেশাল ক্যারেক্টার ব্যবহার করতে পারবেন না। এইভাবে যদি লিখেন তাহলে কিন্তু আপনার ইরর দেবে, বা সেই ভেরিয়েবল আপনি ধরে কাজ করতে পারবেন না। তো আরেকটা নিয়ম হচ্ছে যে আপনার ভেরিয়েবলের নাম কেস সেনসিটিভ, অর্থাৎ বড় হাতের এবং হচ্ছে ছোট হাতের অক্ষর আলাদা বলে বিবেচিত হয়। তো আমরা যদি ৩টা ভেরিয়েবলের কথা যদি চিন্তা করি, যে প্রথমে আমরা হচ্ছে সবগুলাই ছোট হাতের অক্ষর দিয়ে আমরা ২০ লিখছি একটা ভেরিয়েবল। তারপরে আমরা আরেকটা ভেরিয়েবল লিখছি, সেইটার এস কিন্তু একই অর্থ, কিন্তু এটা কিন্তু বড় হাতের অক্ষর। এবং আরেকটা ভেরিয়েবল আমরা ডিক্লেয়ার করছি, যেটা হচ্ছে আপনার ৩টা লেটারই কি ক্যাপিটাল লেটার। তো এখন হচ্ছে এই ৩টি ভেরিয়েবলের নামের অর্থ একই হলেও ৩টি কিন্তু আলাদা আলাদা ভেরিয়েবল। তা আমি যদি আমার প্রোগ্রামে এই ছোট হাতের এসটা দিয়ে যদি সব জায়গায় ব্যবহার করি, এবং আমি যদি এই বড় হাতের এ দিয়ে লেখা ভেরিয়েবলটাকে যদি আমি চেঞ্জ করে দেই, তাহলে কিন্তু আমার কাজ করবে না। কারণ কি, সে হচ্ছে এই ছোট হাতের ভেরিয়েবলের যে ভ্যালু ২০, এইটা নিয়েই কিন্তু সবসময় কাজ করবে। অর্থাৎ আপনার হচ্ছে এই ভেরিয়েবল নিয়ে কাজ করবে না। আবার আমি যদি ব্যবহার করি কোথাও
ভেরিয়েবল নেমটা বড় হাতের এজি এই নাম বা এই রেফারেন্স ধরে যদি ব্যবহার করি তখন কিন্তু এইটাই কাজ করবে। অর্থাৎ তিনটাই কিন্তু আলাদা আলাদা আপনার ভেরিয়েবল নেম। ভেরিয়েবল ডিক্লেয়ার করার আরেকটি নিয়ম হচ্ছে আপনার ভেরিয়েবলের নামের মধ্যে স্পেস দেওয়া যাবে না। যদি প্রয়োজন হয় আন্ডারস্কোর ব্যবহার করতে পারবেন। তো আমরা এই ভ্যালিড ভেরিয়েবলের উদাহরণটা দেখি যে আমরা কি আমাদের প্রয়োজন আমরা আন্ডারস্কোর ব্যবহার করতে পারতেছি দুইটা শব্দকে আলাদা করার জন্য। আবার হচ্ছে আমরা দুইটা শব্দকে আলাদা করার জন্য মাঝখানে একটা কি নিছি বড় হাতের এন নিছি। অর্থাৎ পরবর্তী যে শব্দটা সেইটা আমরা বড় হাতের অক্ষর দিয়ে শুরু করছি। তো আমরা এইভাবে ইজিলি কিন্তু বুঝতে পারি যে ফার্স্ট নেম এটা কিন্তু আলাদা আলাদা দুইটা শব্দ। আর আমরা যদি একসাথে লিখতাম সেক্ষেত্রে কিন্তু আমাদের বোঝার কোনো উপায় ছিল না। একটু ভেরিয়েবলের নাম যদি বড় হয়ে যায় সেই ক্ষেত্রে আমরা আন্ডারস্কোর বা হচ্ছে বড় হাতের অক্ষর দিয়ে আমরা আলাদা শব্দ আমরা ইন্ডিকেট করতে পারবো যাতে এক নজর দেখেই আমরা বুঝতে পারি যে ভেরিয়েবলের নামের অর্থটা কি। কিন্তু আপনি স্পেস কিন্তু ব্যবহার করতে পারবেন না। আমরা যদি ফার্স্ট স্পেস নেম ব্যবহার করি সেই ক্ষেত্রে কিন্তু এটা আপনার ইনভ্যালিড একটা ভেরিয়েবল। আবার আপনি হচ্ছে নাম্বার অফ এজ ব্যবহার করলেন, তো সেই ক্ষেত্রে নাম্বারের পরে যদি স্পেস এবং অফের পরে যদি স্পেস দেন সেটা কিন্তু আপনার ইনভ্যালিড ভেরিয়েবল। তো আমরা কোনো শব্দের মাঝখানে ভেরিয়েবলের নামের মাঝখানে স্পেস ব্যবহার করতে পারবো না, এই বিষয়টা লক্ষ্য রাখবেন একটু। তারপরে পাইথনে বেশ কিছু রিজার্ভ কিওয়ার্ড আছে যেমন হচ্ছে ইফ, ফর, হোয়াইল। এগুলো ভেরিয়েবলের নাম হিসেবে ব্যবহার করা যাবে না, কারণ হচ্ছে এই ইফ শব্দ দ্বারা একটা পাইথনের নির্দিষ্ট কাজ করে, ফর শব্দ দ্বারা পাইথনের নির্দিষ্ট কিছু কাজ করে। তো আমরা যদি এই ফর দিয়ে যদি ভেরিয়েবল ডিক্লেয়ার করি তাহলে কিন্তু সেটা ইনভ্যালিড দেখাবে। আবার ফর দিয়ে হচ্ছে আমরা একটা যদি নির্দিষ্ট কাজ করি সেটা লেখার সিনট্যাক্সও কিন্তু আলাদা। তো আমরা এই বিষয়গুলো নিয়ে পরে যখন আরো বাস্তবিক উদাহরণ দেখবো, কোড করব, তখন হচ্ছে আমরা এই বিষয়গুলোর আরো সুন্দর ব্যাখ্যা পাবো আর কি, বা আমরা অনুধাবন করতে পারবো যে কেন আমরা এটা দিয়ে লিখতে পারবো না ভেরিয়েবল। তো সেই ক্ষেত্রে দেখেন যে আমরা নেম নামে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করছি, এজ নামে, দুইটাই আমার ভ্যালিড ভেরিয়েবল। কিন্তু আমি যদি ইফ এবং হোয়াইল দিয়ে যদি আমি ভেরিয়েবল ডিক্লেয়ার করি সেই ক্ষেত্রে কিন্তু আমার এটা ইনভ্যালিড ভেরিয়েবল বা আমার কি করবে ভেরিয়েবলে ইরর দিবে। তো পাইথনের রিজার্ভ কিওয়ার্ড গুলো হচ্ছে এইগুলো, আপনারা একটু দেখে নেবেন। এবং হচ্ছে পাইথন 3.6-এ আপনার মোট 33টি রিজার্ভ কিওয়ার্ড আছে। অর্থাৎ আপনার এই 33টি রিজার্ভ কিওয়ার্ড কিন্তু খুবই সীমিত। অর্থাৎ আপনি যদি কাজ করতে করতেও মুখস্থ হয়ে যাবে, আবার আপনি যদি প্রথমে মুখস্থ করে নিতে চান সেই ক্ষেত্রেও কিন্তু আপনি পাবেন। তো আপনারা এইগুলো একটু দেখে নিন যে আমাদের এই শব্দগুলো দ্বারা ভেরিয়েবল ডিক্লেয়ার করা যাবে না। ভেরিয়েবল লেখার মধ্যে আপনার অবশ্যই কি করতে হবে যে বা শুধুমাত্র হচ্ছে বড় হাতের এ থেকে বড় হাতের জেড পর্যন্ত এবং ছোট হাতের এ থেকে ছোট হাতের জেড পর্যন্ত এই অক্ষরগুলো আপনি ব্যবহার করতে পারবেন এবং ভেরিয়েবল নামের মাঝখানে সংখ্যা ব্যবহার করতে পারবেন। তো আমরা এর আগে একটা উদাহরণে দেখেছি যে নামের শুরুতে কিন্তু আমরা সংখ্যা ব্যবহার করতে পারবো না। তো আমরা নামের মাঝখানে কিন্তু সংখ্যা ব্যবহার করতে পারবো, বা বিশেষ কোনো আপনার বা স্পেশাল যে ক্যারেক্টারগুলো সেগুলো কিন্তু আপনার কোথাও ব্যবহার করতে পারবো না, শুধুমাত্র আন্ডারস্কোর ব্যতীত। তো আমরা দেখেন ভ্যালিড ভেরিয়েবল নিছি যে প্লেয়ার ওয়ান নেম। তো আমরা ওয়ানটা কিন্তু মাঝখানে ব্যবহার করছি, যার কারণে আমার এইটা কি বোঝা মানে আমার এটা ভ্যালিড ভেরিয়েবল। এবং হচ্ছে আমি নামের মাঝখানে আন্ডারস্কোর দিয়ে শব্দগুলোকে আলাদা করছি বোঝার জন্য, এটাও কি আমার একটা ভ্যালিড ভেরিয়েবল। কিন্তু আমি যদি হাইফেন দিয়ে দুটি শব্দকে আলাদা করি তাহলে কিন্তু আমার এটা ইনভ্যালিড ভেরিয়েবল। আবার মাঝখানে যদি আমি কোনো স্পেশাল ক্যারেক্টার দেই সেই ক্ষেত্রেও কিন্তু আমার কি করবে ইনভ্যালিড ভেরিয়েবল হবে। তো এই ক্ষেত্রে আমরা @ এবং স্ট্যাটিক সিম্বলটা ব্যবহার করছি, এটা আমাদের কি একটা ইনভ্যালিড ভেরিয়েবল। তো এখন ভেরিয়েবল লেখার জন্য আমরা কয়েকটা উপায়ে লিখতে পারি। তো উপায়গুলো কেন আমরা লিখব? তো আমরা হচ্ছে যখন আমরা একটা ভেরিয়েবলের নাম যখন ২টা ৩টা শব্দের একত্রিত হয়ে যাবে, তখন যদি আমরা একসাথে যদি সবগুলা লিখি তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো না। যেমন মাই নেম ইজ রাকিব, এইটা ধরেন আপনার কথার কথা একটা ভেরিয়েবল নেম। এইগুলা যদি সব আমরা একসাথে লিখি মাই নেম ইজ রাকিব, তাহলে কিন্তু এটা চোখ দিয়ে দেখার সাথে সাথে কিন্তু আমরা ইনস্ট্যান্ট বুঝতে পারবো না যে আসলে কি। সেটাতে আমার অবশ্যই ১-২ সেকেন্ড অবশ্যই একটু চিন্তা করতে হবে যে ভেরিয়েবলের নামের অর্থটা কি। আর আমরা যদি শব্দগুলো যদি অপরিচিত থাকে সেই ক্ষেত্রে কিন্তু আমরা বুঝতেই পারবো না যে এই শব্দ দ্বারা কি বুঝাইছে বা এই ভেরিয়েবল নেমগুলো তারা আসলে কি বুঝাইতে চাইতেছে। তো আমরা যখন ভেরিয়েবল নেম লিখবো সেটি কিন্তু অর্থবহ হওয়া অবশ্যই খুব জরুরি। এবং এই শব্দগুলোকে আমরা কয়েকটা উপায়ে ভাগ করে লিখতে পারি। যেমন হচ্ছে আমরা আন্ডারস্কোর দিয়ে ভাগ করতে পারি। তো আমরা যদি প্রত্যেকটা শব্দকে আন্ডারস্কোর দ্বারা ভাগ করে লিখি সেইটাকে বলা হয় হচ্ছে আপনার স্ন্যাক কেস। তো স্ন্যাক কেসের বৈশিষ্ট্য হচ্ছে প্রতিটি শব্দ ছোট হাতের অক্ষরে লেখা। অর্থাৎ আপনার প্রতিটি শব্দ অবশ্যই ছোট হাতে লিখতে হবে এবং শব্দগুলোর মাঝখানে আন্ডারস্কোর ব্যবহার করতে হবে। তাহলেই সেটি হচ্ছে আপনার স্ন্যাক কেস ব্যবহার হবে। তো পাইথনে এই কেসটির অর্থাৎ স্নেক কেসের ভেরিয়েবল সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। যখন আপনি কাজ করবেন রিয়েল লাইফে তখন আসলে বিষয়টা আরো বাস্তবিকভাবে অনুধাবন করতে পারবেন।
তো আমরা যদি উদাহরণটা দেখি যে ফার্স্ট নেম ২ টা শব্দকে আমরা আলাদা করছি এবং আমরা সহজেই ইজিলি বুঝতে পারতেছি যে এটা দ্বারা কি বোঝাচ্ছে। তো টোটাল অ্যামাউন্ট এটা দ্বারা আমরা কি একটা ভেরিয়েবলের মান হিসেবে ভ্যালু অ্যাসাইন করছি। এটা দ্বারাও আমরা কিন্তু ইজিলি বুঝতে পারতেছি। তো এখানে আবার ৩ টা শব্দ আছে। ইউজার ইজ অ্যাক্টিভ। তো আমার প্রত্যেকটা দেখেন লেটারই আমার কি ছোট হাতের এবং প্রত্যেকটা শব্দকে আমি আন্ডারস্কোর দ্বারা আলাদা করছি। তো এই সিস্টেমটাকে বলা হচ্ছে স্নেক কেস। তারপরে হচ্ছে আপনার ক্যামেল কেস। ক্যামেল কেসের বিষয়টা হচ্ছে আপনার প্রথম শব্দটি ছোট হাতের অক্ষরে লেখা হয় এবং পরবর্তী প্রতিটি শব্দ বড় হাতের অক্ষরে আপনাকে লিখতে হবে এবং এই কেসটি সাধারণত জাভা স্ক্রিপ্ট বা জাভা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে বেশি ব্যবহৃত হয়। আপনি চাইলে পাইথনও ব্যবহার করতে পারবেন। তো এইখানে দেখেন যে আমরা প্রথম কি করছি ফার্স্ট তারপরে এনটাকে কিন্তু পরবর্তী শব্দের প্রথম অক্ষরটা আমি বড় হাতের করে দিতেছি। তারপরেও কিন্তু আমি ইজিলি বুঝতে পারতেছি, আমার কমন সেন্স কিন্তু বা ব্রেইন কিন্তু ইজিলি কাজ করতেছে যে এটা দ্বারা ফার্স্ট নেম ২ টি শব্দ আলাদা করা হয়েছে। তো এখানে আমরা টোটাল অ্যামাউন্ট এটা কিন্তু আমরা বড় হাতের লিখছি। আবার ইউজার ইজ অ্যাক্টিভ এখানে প্রথম যে শব্দটি সেটি কিন্তু আমার ছোট হাতের এবং পরবর্তী যে শব্দগুলো সেইগুলোর প্রথম অক্ষর কিন্তু আমার বড় হাতের। তো এই সিস্টেমটাকে বলা হয় হচ্ছে ক্যামেল কেস। আরেকটা উপায় লিখতে পারবেন সেটা হচ্ছে আপনার প্যাসকেল কেস। তো প্যাসকেল কেসের প্রতিটি শব্দ হচ্ছে আপনার বড় হাতের দ্বারা শুরু হয়। এটি প্রায় ক্লাসের নাম লেখার সময় ব্যবহৃত হয়। আমরা যখন পরবর্তীতে ক্লাস নিয়ে আলোচনা করব, ক্লাস নিয়ে বিস্তারিত করব, সেই ক্ষেত্রে আমরা এই প্যাসকেল কেসগুলো ব্যবহার করব। তো এখন দেখেন যে আমাদের এই কেসটার নিয়ম হচ্ছে প্রথম শব্দের অক্ষরটা এবং প্রতিটি শব্দের অক্ষরই আসলে প্রথমে বড় হাতের। দেখেন টোটাল অ্যামাউন্ট অর্থাৎ প্রতিটি শব্দের প্রথম অক্ষর কি বড় হাতের। ইউজার ইজ অ্যাক্টিভ এখানে ইউ বড় হাতের, আই বড় হাতের, এ বড় হাতের। তো এইভাবে আমরা হচ্ছে প্যাসকেল কেসেও আমরা কি করতে পারি ভেরিয়েবল ডিক্লেয়ার করতে পারি। আপনি যখন একটা প্রজেক্টে যখন কাজ করবেন তো অবশ্যই এই জিনিসটা মাথায় রাখবেন যে যদি আপনি ভেরিয়েবল নেম হিসেবে স্ন্যাক কেস ব্যবহার করেন তাহলে সেই প্রজেক্টে যতগুলো ভেরিয়েবল নেম আছে সবগুলোতেই স্ন্যাক কেস ব্যবহার করবেন। তাহলে আপনি ইজিলি বুঝতে পারবেন যে আসলে কোনটা ভেরিয়েবল, কোনটা ফাংশন এবং কোনটা ক্লাস। এবং যদি আপনি ফাংশন ব্যবহার করেন সেইটার ক্ষেত্রে যদি আপনি ক্যামেল কেস ব্যবহার করেন সেই ক্ষেত্রে শুধু ক্যামেল কেসই ব্যবহার করবেন। আবার যদি আপনি একটা ফাংশনে আপনার একটা প্রজেক্টে যদি আপনি প্যাসকেল কেস ব্যবহার করেন তাহলে সেই ক্ষেত্রে সম্পূর্ণ জায়গায় আপনি কি প্যাসকেলই ব্যবহার করবেন। তো ধন্যবাদ সবাইকে। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব আমাদের আরো ভিডিও তৈরি করতে অনুপ্রেরণা দিবে।